হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা উইন্ড লোড ক্যালকুলেশন প্রসিডিউর দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন প্রসিডিউর। এখানে উইন্ড লোড ক্যালকুলেশনের জন্য আমি একটা সামারি রেডি করে রেখেছি। মূলত এই সামারিটা আমি রেডি করেছি থিওরিটা এক্সপ্লেন করার জন্য। প্রথমে এক নম্বরে হচ্ছে ভেলোসিটি প্রেসার ইকুয়েশন, এটা আমরা বিএনবিসিতে পেয়ে যাব 3137 নাম্বার পেজে। এখানে আপনি একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন ভেলোসিটি প্রেসার ক্যালকুলেশনের জন্য কিউজেড ইকুয়াল টু, মূলত এই ইকুয়েশনটার উপর বেস করেই ইট্যাবস উইন্ডের ভেলোসিটি প্রেসারটা ক্যালকুলেট করে থাকে। 2 নম্বরে আমরা চলে যাব, এখানে আমি 574 নম্বর পেজে যাচ্ছি। এটা হচ্ছে মূলত আমি যেই ওয়ার্ড ফাইলটা ব্যবহার করছি বা পিডিএফটা ব্যবহার করছি সেটার জন্য এটা পিডিএফ এর পেজ নাম্বার, আর বিএনবিসিতে আপনি এটা পাবেন 3152 নম্বর পেজে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়াল প্রেসার কোএফিসিয়েন্ট সিপি, উইন্ডওয়ার্ড ওয়াল এবং লিওয়ার্ড ওয়ালের জন্য কোড আমাদেরকে কিছু ভ্যালু সাজেস্ট করেছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে উইন্ডওয়ার্ড ওয়াল এবং লিওয়ার্ড ওয়াল বলতে আমরা কি বুঝি। ধরেন এটা আমার বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। আমি এখানে ধরে নিলাম এই বরাবর ডাইমেনশনটা 40 ফিট এবং এই বরাবর ডাইমেনশনটা 60 ফিট। এখন উইন্ড যদি এই ডাইরেকশন থেকে প্রবেশ করে তাহলে উইন্ড এই যে প্রথম যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে যে প্রেসারটা প্রোভাইড করবে সেটাকে আমরা বলবো উইন্ডওয়ার্ড প্রেসার। তাহলে এই ওয়ালটাকে আমরা বলতে পারি উইন্ডওয়ার্ড ওয়াল। এখন সে বেরিয়ে যাওয়ার সময় এই ওয়ালটাতে যে লোডটা প্রোভাইড করবে বা যে প্রেসারটা প্রোভাইড করবে সেটাকে আমরা বলবো লিওয়ার্ড প্রেসার। তাহলে এই ওয়ালটাকে আমরা বলবো লিওয়ার্ড ওয়াল, এবং সাইড বরাবর সে নিশ্চয়ই একটা সার্টেন অ্যামাউন্টে প্রেসার প্রোভাইড করবে, এটাকে আমরা বলবো সাইড ওয়ালের প্রেসার। তাহলে এই দুইটা ওয়ালকে আমরা বলবো সাইড ওয়াল। এখন সিমিলার ব্যাপারটা যদি ওয়াই ডাইরেকশনের ক্ষেত্রে হয়, অর্থাৎ যদি লোডটা এদিক থেকে প্রবেশ করে বা উইন্ডটা যদি এই ডাইরেকশন থেকে প্রবেশ করে তাহলে আমরা এই ওয়ালটাকে বলবো উইন্ডওয়ার্ড ওয়াল, এটাকে বলবো লিওয়ার্ড ওয়াল, এবং এই দুটাকে বলবো আমরা সাইড ওয়াল। ওকে, আচ্ছা। এখন আমাদেরকে কোড কিছু ভ্যালু রিকমেন্ড করেছে, তাহলে ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদেরকে কোড বলছে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য L/B রেশিও যাই হোক না কেন, অর্থাৎ অল ভ্যালিউস, আমাদের সিবি এর ভ্যালুটা কোড বলছে 0.8। এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে এল বলতে আমরা কি বুঝছি এবং বি বলতে আমরা কি বুঝছি। এখন এল এবং বি এই ভ্যালুগুলো কিন্তু কনস্ট্যান্ট না, এটা আপনার উইন্ডের ডাইরেকশনের উপর বেস করে এই ভ্যালুটা চেঞ্জ হবে। কেমন, আমি যদি এখন এভাবে চিন্তা করি যে উইন্ড এই ডাইরেকশন থেকে প্রবেশ করছে, বা বাতাস, আমরা যদি বাংলা এইভাবে বলি যে বাতাস যদি এই এক্স ডাইরেকশন থেকে প্রবেশ করে তাহলে ওয়াই বরাবর আমাদের স্ট্রাকচারের যে ডাইমেনশন সেটাকে আমরা বলবো বি, এবং তার উল্টাটাকে আমরা বলবো এল। এটাকে আমরা বলবো বি এবং এটাকে বলবো এল। যেহেতু বাতাস এই ওয়ালে প্রেসার প্রোভাইড করছে এটাকে আমরা বলবো বি এবং তার উল্টাটাকে বলবো আমরা এল। সিমিলারলি এখন এমনটা যদি হয়, আমি এটা একটু ইরেজ করছি, এমনটা যদি হয় বাতাস যদি এই ডাইরেকশন থেকে প্রবেশ করে তাহলে এটাকে আমরা বলবো, এই ডাইমেনশনটাকে আমরা বলবো বি এবং তার উল্টাটাকে আমরা বলবো এল। ওকে, এখন আমরা দেখি আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে L/B রেশিও আমাদেরকে বলছে অল ভ্যালিউস। ওকে, তাহলে আমরা যদি প্রথমে এভাবে কনসিডার করি বাতাস এই ডাইরেকশন থেকে প্রবেশ করছে, তাহলে এটা আমরা একটু আগেই বলেছি এটাকে আমরা বলবো বি এবং এটাকে আমরা বলবো এল। তাহলে আমাদের L/B রেশিও কত আসে আমরা একটু দেখি। আমাদের সেই ক্ষেত্রে L/B রেশিও আসে 60/40। আমরা এখানে পাচ্ছি 1.5। তাহলে আমাদেরকে কোড বলছে L/B রেশিও যাই হোক না কেন এই সিপি এর ভ্যালুটা 0.8। তার মানে 1.5 যদি হয় L/B রেশিও তাহলে সিপি এর ভ্যালু 0.8। ফাইন, কিন্তু বাতাস যদি এখন উল্টা ডাইরেকশন থেকে প্রবেশ করে তাহলে কিন্তু এই L/B কিন্তু ঘুরে যাবে। প্রথমে আমি এই জিনিসটা এক্সপ্লেন করি। তাহলে আমি এবার কনসিডার করছি বাতাস এই ডাইরেকশন থেকে প্রবেশ করছে, তাহলে এই ডাইমেনশনটা হবে আমাদের স্ট্রাকচারের এই ডাইমেনশনটাকে আমরা লিভ এখন বি, বা 60 ফিটকে আমরা বি হিসেবে কনসিডার করবো এবং 40 ফিটকে আমরা কনসিডার করবো এল হিসেবে। তাহলে সেই ক্ষেত্রে L/B রেশিও কত হয়, 40/60।
তাহলে 0.6, তাহলে এল বাই বি রেশিও 1.5 হোক কিংবা 0.6 হোক, সিপি এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে 0.8। আচ্ছা, এখন লিওয়ার্ড ওয়ালের জন্য ইস্যুটা কি হচ্ছে, লিওয়ার্ড ওয়ালের জন্য কিন্তু ভ্যালুটা কনস্ট্যান্ট না, এটা এল বাই বি রেশিও যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে সিপি এর ভ্যালু হবে -0.5, যদি 2 হয় তাহলে -0.3, যদি গ্রেটার দেন 4 বা ইকুয়ালস টু 4 হয় তাহলে সেক্ষেত্রে -0.2। এখন প্রথম কথাটা হচ্ছে আপনি ইটেবসে যখন এই ভ্যালুগুলো ইনপুট দিবেন, লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে আপনি কখনোই মাইনাস সাইনটা ইটেবসে ইনপুট দিবেন না, ইটেবস যেটা নিচ থেকেই বোঝে নিবে। 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু হচ্ছে লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে 0 থেকে 1 এর জন্য ভ্যালুটা 0.5, ভালো কথা। এরপরে সরাসরি ওনারা চলে গিয়েছে 2 তে, এখানে 1.1 থেকে শুরু করে 1.9 1.99 পর্যন্ত যে বিভিন্ন ভ্যালুগুলো আসতে পারে সেগুলোর জন্য ওনারা সিপি এর ভ্যালুটা কিন্তু স্পেসিফাই করেন নাই। এটা আমাদেরকে মূলত ইন্টারপোলেশনের মাধ্যমে ব্যবহার করতে হবে। বাই দ্য ওয়ে, এখানে আমরা একটা এক্সেল শিট ইউজ করব, এই এক্সেল শিটেই কি করে দিবে টোটাল কাজটা জাস্ট 2 মিনিটের মধ্যে করে দিবে। আমরা এখানে পুরো টিউটোরিয়ালে মূলত থিওরিটা যেহেতু এক্সপ্লেন করব সেহেতু আমাদেরকে একটু সময় নিয়ে বিষয়টা বুঝতে হবে, বাট ওভারঅল কাজটা আমরা এই এক্সেল শিটটা ব্যবহার করে 2 মিনিটের মাধ্যমে কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসেন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। ধরেন প্রথম কেসে আমাদের উইন্ড প্রবেশ করছে, ধরেন প্রথম কেসে আমাদের স্ট্রাকচারে উইন্ডটা প্রবেশ করছে এই ডাইরেকশন থেকে, তাহলে এটাকে আমরা বলবো বি, এটাকে আমরা বলবো এল। তাহলে আমাদের এল বাই বি রেশিও কত হয়, 60/40। আমরা একটু আগে দেখেছি এটা 1.5। তাহলে 0 থেকে 1 এই ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে না বা এই গ্রুপটার মধ্যে পড়ছে না, এটা চলে গেছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমাদের এই 1.5 এর জন্য ভ্যালুটা কি করতে হবে, ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হবে। ওকে, সিমিলারলি যদি বাতাস এখন উল্টা ডাইরেকশন থেকে প্রবেশ করে, অর্থাৎ বাতাস যদি এই ডাইরেকশন থেকে প্রবেশ করে, তাহলে আমরা এই ভ্যালুটাকে বলবো বি, এটাকে বলবো এল। আমরা এই জিনিসটা ইরেজ করে দিতে পারি আগে এক্স ডাইরেকশনের জন্য যেটা আমরা নিয়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এটা এই দাগটা ভুলক্রমে মুছেছে। তাহলে এখানে এই ক্ষেত্রে বিষয়টা হবে কি 40/60, 40/60, এটা 0.6 আসে। তাহলে সেই ক্ষেত্রে এটা পড়ছে কোন ক্যাটাগরিতে, 0 থেকে 1 এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা নিব কত, 0.5। তার মানে লিওয়ার্ড কোএফিসিয়েন্টের ভ্যালুটা কিন্তু উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্টের মতো কিনা, কনস্ট্যান্ট না। ওকে, 3 নাম্বার আমাদেরকে বলছে উইন্ডের স্পিড। আমাদের কোড এখানে আমাদের প্রত্যেকটা জেলায় উইন্ডের যে স্পিড সেটা আমাদেরকে এখানে স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছে। আমরা এই স্ট্রাকচারটা করছিলাম কুমিল্লার জন্য, এখানে আমরা ধরে নিচ্ছি 61.4। এটা বেসিক উইন্ড স্পিড, আপনি দেখতে পাচ্ছেন এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু ইটেবসে আমাদেরকে ভ্যালুটা ইনপুট দিতে হবে মাইল পার আওয়ারে। ওকে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কোডে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে 2.24 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। যেমন আমরা এখানে বসাবো কত, আমরা এখানে কুমিল্লার জন্য ভ্যালুটা বসাবো 137.536। ওকে, আপনি যেই জেলার জন্য ডিজাইন করবেন সেটা সেই অনুযায়ী আপনি উইন্ডের স্পিডটা কনসিডার করবেন। যেমন আমরা যদি এখানে চিটাগাংয়ের জন্য ডিজাইন করতাম ভ্যালুটা নিতাম কিন্তু 80 মিটার পার সেকেন্ড, যদি আমরা কক্সবাজারের জন্য ডিজাইন করতাম এটা নিতাম 80 মিটার পার সেকেন্ড, ঢাকার জন্য করলে নিতাম 65.7। এইভাবে করে আপনি জিনিসটা এখান থেকে ফাইন্ড আউট করে নেবেন। ওকে, এখন ভ্যালুটাকে অবশ্যই 2.24 দিয়ে মাল্টিপ্লাই করবেন। এখানে আমি ভ্যালুটা লিখে রাখছি, আমাদের এই ভ্যালুটা হচ্ছে 61.4 এবং এই ভ্যালুটা মিটার পার সেকেন্ডে। ওকে, এইটা। আচ্ছা, নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সারফেস রাফনেস ক্যাটাগরি বা এক্সপোজার টাইপ। মূলত এক্সপোজার টাইপ বের করে আনতে হলে আমাদেরকে সারফেস রাফনেস ক্যাটাগরিটা জানতে হবে। আমরা 554 নাম্বার পেজে যাচ্ছি, এটা বিএনবিসি তে পেজ নাম্বার 3132। এখানে কোড বলছে আমাদেরকে এ গ্রাউন্ড সারফেস রাফনেস, এখান থেকে পড়ি আমরা, সারফেস রাফনেস এ আরবান অ্যান্ড সাব আরবান এরিয়াস, wooded areas or other terrain with numerously close spaced object. ওকে, সেক্ষেত্রে আমাদেরকে এটা ধরতে হবে এক্সপোজার ক্যাটাগরি এ তে। অর্থাৎ আপনি যদি কোনো বিল্ডিং শহরে কিংবা আধা শহরে অঞ্চলে ডিজাইন করেন কিংবা টেরেন অঞ্চলেও যদি ডিজাইন করেন, বাট সেখানে যদি ক্লোজলি স্পেস স্ট্রাকচার থাকে বা অবজেক্ট থাকে যা কিনা বাতাসের গতিটাকে সামহাউ রেডিউস করবে,
সেই ক্ষেত্রে আপনাকে ধরতে হবে সারফেস রাফনেস এ। যদি আপনি ওপেন টেরেন এরিয়াতে কোনো বিল্ডিং ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সপোজার ক্যাটাগরি ধরতে হবে কত, বি, এবং সেটা সারফেস রাফনেসও কি বি। আর যদি আপনি কোস্টাল এরিয়াতে কোনো বিল্ডিং ডিজাইন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে সারফেস রাফনেস সি, অর্থাৎ এই ক্ষেত্রে আমার এক্সপোজার ক্যাটাগরি হবে সি। তাহলে আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করছি। আপনার শহরে কিংবা আধা শহরে অঞ্চল যেখানে ডিজাইন করেন আপনাকে আগে চিন্তা করতে হবে আমাদের ওপেন টেরেন আছে কিনা। যদি ওপেন টেরেন থাকে তাহলে সারফেস রাফনেস বি এবং এক্সপোজার ক্যাটাগরিও বি। বাট যদি কি ওপেন টেরেন না হয়, অর্থাৎ সাফিসিয়েন্ট অ্যামাউন্টে যদি ক্লোজলি স্পেসড অবস্ট্রাকশন থাকে তাহলে আপনি সারফেস রাফনেস এ ধরবেন, সেক্ষেত্রে এক্সপোজার ক্যাটাগরিও এ। আর আপনি যদি কোনো কোস্টাল এরিয়া বা সাইক্লোন প্রোন জোনে আপনার স্ট্রাকচারটাকে ডিজাইন করেন, সেটা হইতে পারে আমাদের বাংলাদেশের রেসপেক্টে ধরেন উপকূল অঞ্চলের কথা বলছে এখানে, সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে সারফেস রাফনেস সি, অথবা আপনি বলতে পারেন এটাকে এক্সপোজার ক্যাটাগরি সি। আচ্ছা, এরপর আমাদেরকে এখানে আমরা যেহেতু এই বিল্ডিংটা শহরে অঞ্চলে ডিজাইন করছি এবং কুমিল্লাতে করছি, এক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, এক্সপোজার ক্যাটাগরি কি ধরবো, এ ধরবো। এখন এই শহুরে অঞ্চলের মধ্যে এমনটা যদি হয় যে আমার যে অঞ্চলে আমি বিল্ডিংটা ডিজাইন করছি সেটা ধরেন একটা বড় একটা মাঠের বা বড় একটা খালি স্পেসের যে কোনো একটা পাশে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি ধরতে পারবেন না, শহুরে অঞ্চলে ডিজাইন করলেও আপনি এক্সপোজার ক্যাটাগরি এ ধরতে পারবেন না, যেহেতু ওপেন টেরেন আপনার স্ট্রাকচারের পাশেই আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বি ধরতে হবে। সো এই ব্যাপারটা আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইটেপস এ বলতে কোনো এক্সপোজার ক্যাটাগরিকে সে কি করে না, বোঝে না সে। হ্যাঁ, সেখানে এখানে আমাদের করে যেটা এক্সপোজার ক্যাটাগরি এ সেটা আমাদেরকে ইটেপসে কনসিডার করতে হবে এক্সপোজার ক্যাটাগরি বি হিসেবে, যেটা আমাদের কোড এক্সপোজার ক্যাটাগরি বি সেটা আমাদেরকে কনসিডার করতে হবে সি হিসেবে, আর আমাদের কোডে যেটা সি হবে সেটা ইটেপসে কনসিডার করতে হবে আপনাকে এক্সপোজার ক্যাটাগরি ডি হিসেবে। ওকে, এরপর আমরা চলে যাব অকিউপেন্সি ক্যাটাগরি অর ইম্পর্টেন্স ফ্যাক্টর। এটা 483 নাম্বার পেজে, এটা আমরা আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশনের সময়ও দেখেছি, বিষয়টা সেম। এটা আমাদের স্ট্রাকচারটা হচ্ছে অকিউপেন্সি ক্যাটাগরি 2 তে আমরা কনসিডার করেছি। এরপর আমাদেরকে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বের করতে হবে। এটা কিন্তু উইন্ডের জন্য এক রকমের ভ্যালু এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা, এবং আর্থওয়ার্কের জন্য অন্যরকম ভ্যালু। ওকে, তাহলে আমি সেজন্য এখানে লিখে রেখেছি ডিফারেন্ট ফ্রম আর্থওয়ার্ক। এটা আমরা পেয়ে যাব 604 নাম্বার পেজে, এটা আমাদের পিডিএফ এর পেজ নাম্বার। সেম কথাটা আমি বারবার রিপিট। ওকে, এখন ইম্পর্টেন্স ফ্যাক্টর আই, এটা উইন্ড লোডের জন্য বলা আছে। এখানে বলছে যদি আমার অকিউপেন্সি ক্যাটাগরি 1 হয় এবং আমাদের উইন্ডের স্পিডটা যদি 38 থেকে 44 মিটার পার সেকেন্ডের মধ্যে হয় এবং এটা যদি নন সাইক্লোন প্রোন জোনের মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভ্যালুটা নেবেন 0.87। বাট যদি এটা সাইক্লোন প্রোন জোনে হয় সিমিলার জিনিসটা এবং ভি এর ভ্যালুটা যদি 44 মিটার পার সেকেন্ডের বেশি হয় তাহলে আপনাকে ভ্যালুটা নিতে হবে 0.77। এখন উইন্ডের স্পিডটা যদি 44 মিটার পার সেকেন্ডের বেশি হয় তার মানে কিন্তু এই না যে আপনার স্ট্রাকচারটা সাইক্লোন প্রোন জোনে আছে। এখানে ওনারা কিভাবে লিখেছেন বিষয়টা আমরা একটু পড়ি। সাইক্লোন প্রোন রিজিয়ন উইথ, অর্থাৎ সাইক্লোন প্রোন রিজিয়নে আপনি আছেন উইথ ভি গ্রেটার দেন 44 মিটার পার সেকেন্ড, এটা আপনাকে একটু বুঝতে হবে বিষয়টা। এরপরে যদি অকিউপেন্সি ক্যাটাগরি 2 হয়, সরি অকিউপেন্সি ক্যাটাগরি যদি 2 হয় এবং ইম্পর্টেন্স ক্লাস যদি আমার কি হয়, এখানে ইম্পর্টেন্স ক্লাসটা আমরা বের করবো, সেই ক্ষেত্রে এটা আসলে ইম্পর্টেন্স ক্লাস যদি আপনি 2 হয় এটাও বলতে পারেন। এটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা সেই ক্ষেত্রে 1 যদি 38 থেকে 44 এর মধ্যে হয়, আর যদি 44 এর বেশি হয় তাহলে এক্ষেত্রে ভ্যালুটা সেম। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে যে এক্সেলটা ইউজ করবেন সেখানে কি আপনি সাইক্লোন প্রোন জোন আপনি কি ইয়েস দিবেন নাকি নো দিবেন, এটা আপনাকে বুঝতে হবে। এখন ব্যাপারটা সিমিলার, ধরেন আপনি চট্টগ্রাম শহরে কোন একটা বিল্ডিং ডিজাইন করছেন এবং এর উপকূলের কাছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে সাইক্লোন প্রোন জোন হিসেবে আপনাকে ইয়েস দিতে হবে। ওকে, এখানে আমরা এখানে ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস সিলেক্ট করে দেবো। বাট যদি এমনটা হয় যে চট্টগ্রাম শহরে একটা বিল্ডিং করছে বাট সেটা উপকূলের কাছাকাছি না, এটা শহর অঞ্চলের মধ্যে আছে বা উঁচু জায়গাতে আছে, তাহলে আমার এখানে হারিকেন রিজন বা সাইক্লোন প্রোন জোন ধরার কোনো দরকার নাই। ওকে, আর সিমিলার ব্যাপারটা কুমিল্লার ক্ষেত্রে হতে পারে, যদি এটা উপকূলের কাছাকাছি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইক্লোন প্রোন জোন ধরবো, যদি উপকূলের কাছাকাছি না হয় সেই ক্ষেত্রে আমরা সাইক্লোন প্রোন জোন ধরবো না। আচ্ছা, ভ্যালুগুলা মানে কি লাকিলি কাইন্ড অফ সেম, বাট আপনাকে বিষয়টা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্তটা নিতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এখানে টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর। এটার অর্থ হচ্ছে আপনি কোন অঞ্চলে বিল্ডিংটা ডিজাইন করছেন, এটাকে আপনি সমতল ভূমিতে করছেন নাকি পাহাড়ি এলাকায় করছেন, এই বিষয়টা। এটা 556 নাম্বার পেজে যাব। টোপোগ্রাফিক্যাল ইফেক্ট, এখানে আমাদেরকে আসলে কোডের একটা রিকমেন্ডেড ভ্যালু আছে এবং সেটা হচ্ছে 1। ওকে, আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার বিল্ডিংটা একেবারে পাহাড়ের উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ইকুয়েশন ধরে জিনিসটা বের করে আনতে পারেন। এটা আপনাকে করে নিতে হবে যদি আপনার স্ট্রাকচারটা সমতল ভূমিতে না হয়, কারণ সেই ক্ষেত্রে যেহেতু আশপাশে অবস্ট্যাকেলের পরিমাণটা খুব কম থাকবে এবং বাতাসের ভ্যালোসিটিটা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, সেক্ষেত্রে কেজেড এর ভ্যালুটাও কি হবে, ভ্যারি করবে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গাস ফ্যাক্টর। এই গাস ফ্যাক্টরের ডেফিনিশন যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে কোন একটা সারফেসের উপরে উইন্ডের ম্যাক্সিমাম স্পিড এবং অ্যাভারেজ স্পিডের মধ্যে যে রেশিও, সেটাকে আমরা বলবো গাস ফ্যাক্টর। ওকে, আচ্ছা, তো গাস ফ্যাক্টরের কিছু রিকমেন্ডেড ভ্যালু আমাদের করে আছে। 556 নাম্বার পেজে আমরা চলে যাব। এটা আমি লিখে রাখলাম যে কেজেড এর ভ্যালুটা এখানে 1। এখন গাস ফ্যাক্টর এখানে আমরা সেম জায়গাতে আছে, যদি রিজিড স্ট্রাকচার হয় আমাদেরটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোড বলছে যে আমরা এই ভ্যালুটা নিতে পারি কত, 0.85। আর যদি রিজিড স্ট্রাকচার না হয় তাহলে আমাদেরকে এই যে এখানে একটা বিশাল ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন অনুযায়ী আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে। এই কাজটা আমাদের এখানে এক্সেল শিটে করে দিবে। আমাদেরকে জাস্ট বুঝতে হবে রিজিড স্ট্রাকচার কি এবং সেমি রিজিড বা ফ্লেক্সিবল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝে থাকি। আমরা 517 নাম্বার পেজে চলে যাব। এখানে আমাদেরকে বলছে বিল্ডিং অর আদার স্ট্রাকচার রিজিড, এরকম একটা, এই যে বিল্ডিং অর আদার স্ট্রাকচার রিজিড, এ বিল্ডিং অর আদার স্ট্রাকচার হুজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হার্জ, দ্যাট ইজ কল্ড রিজিড স্ট্রাকচার। তো আমাদের এই যে স্ট্রাকচারটা, এটার জন্য আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কত। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের স্ট্রাকচারের টাইম পিরিয়ড কত। আমাদের এই স্ট্রাকচারের টাইম পিরিয়ড ছিল মোস্ট প্রবাবলি 0.62। আমি একটু চেক করি। ওকে, এই ভ্যালুটা ছিল কত, 0.62। আচ্ছা, তাহলে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে 1/t, তার মানে হচ্ছে 1/0.62। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারের জন্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, আমাদের এই স্ট্রাকচারের জন্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা 1 এর থেকে বড়। তার মানে আমরা বলতে পারি আমাদের এই স্ট্রাকচারটা রিজিড স্ট্রাকচার। ওকে, আচ্ছা, এখন একটা স্ট্রাকচার রিজিড কি রিজিড না, বা রিজিড নাকি ফ্লেক্সিবল, সেটা আপনি শুধুমাত্র এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির উপর বেস করেই আপনি এখানে ডায়াফ্রামটা অ্যাসাইন করতে যান না। ইটাবসে এই ডায়াফ্রামটা আপনি কি রিজিড ডায়াফ্রাম দিবেন নাকি সেমি রিজিড ডায়াফ্রাম দিবেন, এটা আপনি মানে একদম পুরোপুরি যদি ডিসিশন নিতে চান, আপনি সিএসআই আমেরিকার একটা ওয়েবিনার দেখতে পারেন, সেটা হচ্ছে রিজিড ভার্সেস, এটা এখানে আমার এখানে চলে আসছে, সিএসআই আমেরিকার একটা ওয়েবিনার দেওয়া আছে। এখানে আপনারা বেশ কিছু কন্ডিশন ওনারা উল্লেখ করেছে, অর্থাৎ কোন কন্ডিশনের ক্ষেত্রে আপনি আপনার স্ট্রাকচারটাকে mode shapes, it would change the dynamic behavior of the structure. কিছু কন্ডিশন ওনারা উল্লেখ করেছেন। হ্যাঁ, তো এই ভিডিওটা আপনি দেখে ডিসিশন নিতে পারেন যে আপনি কি আসলে আপনার স্ট্রাকচারে রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করবেন নাকি সেমি রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করবেন। ওকে, আমাদের এই স্ট্রাকচারটা আমরা চাইলেও রিজিড ধরতে পারি, কারণ এখানে আমরা এখানেও কলাম রেখেছি, এখানেও কলাম রেখেছি, এবং দুইটা কলামকে আমরা কি করেছি, এখানে বিম দিয়েও কি করেছে, কানেক্ট করেছে। অথবা আমরা যদি আরেকটু বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে চাই, আমরা চাইলে রান অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন মোডের জন্য জিনিসটা দেখতে পারি। যাই হোক, আমি এখানে এই জাস্ট স্ট্রাকচারটাকে আমরা এখানে রিজিড ধরে নিতে পারি। এটা আমরা আসলে পেড কোর্স আরো অনেক ডিটেলসে ডিসকাস করি, এখানে আমরা একটুকু বলি যেটাকে আমরা রিজিড ধরতে পারি। আর যদি আপনি কনফিউজ থাকেন যে আপনি রিজিড ধরবেন নাকি সেমি রিজিড ধরবেন, তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই সেমি রিজিড ধরে আগে এগিয়ে গেলে আপনার আর কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আপনি ডাউটে থাকলে সেমি রিজিড করতে পারেন, বাট সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ওভার ডিজাইন হবে, এই হচ্ছে ইস্যু। আমরা এখানে এটাকে রিজিড স্ট্রাকচারই ধরবো। আর যদি আপনি মনে করেন যেখানে আমার ভয়েড আছে আমি সেমি রিজিড ধরবো, সেটাও আপনি ধরতে পারেন। আচ্ছা, এরপর এখানে যেটা বলবো সেটা হচ্ছে ডাইরেকশনালিটি ফ্যাক্টর। আমরা এটা 606 নাম্বার পেজে চলে যাব। এই যে উইন্ডের ডাইরেকশনালিটি ফ্যাক্টর, এখানে আমরা বিল্ডিং নিয়ে কাজ করছি। আমাদের স্ট্রাকচারটা হবে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, তার মানে আমাদের জন্য এই ভ্যালুটা হবে 0.85। আপনি যদি ডিফারেন্ট ক্যাটাগরির কিছু করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ডাইরেকশনালিটি ফ্যাক্টরটা
মানে কি চেঞ্জ হবে সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা সাইলো ডিজাইন করতেছেন, সাইলোটা সাধারণত হয়ে থাকে রাউন্ড শেপের, সেক্ষেত্রে আপনি ভ্যালুটা 0.95 নেবেন। এছাড়া অলমোস্ট সব কেসের জন্য ভ্যালুটা কত, 0.85। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি রেশিও। ইসেন্ট্রিসিটি রেশিও বলতে আমরা আসলে কি বুঝছি? ইসেন্ট্রিসিটি রেশিও বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে, ধরেন আমাদের এই স্ট্রাকচারে, আমি এখানে একটু পিডিএফে যাই, ধরেন এটা আমার বিল্ডিং এর ফ্লোর প্ল্যান, এই পয়েন্টটা হলো আমার সেন্টার অফ মাস এবং এটা হলো সেন্টার অফ রিজিডিটি। তাহলে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির মধ্যে স্থানাঙ্কের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলবো ইসেন্ট্রিসিটি। তাহলে এক্স ডাইরেকশন বরাবর আমার যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলবো ইসেন্ট্রিসিটি ইন এক্স ডাইরেকশন বা ইএক্স, আর ওয়াই ডাইরেকশন বরাবর যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলবো ইসেন্ট্রিসিটি এট ওয়াই ডাইরেকশন। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই ক্যালকুলেট করার মাধ্যমে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। ইনিশিয়ালি আমরা এটাকে 0.15 ধরে আগাতে পারি, আর যদি আপনি সেমি রিজিড স্ট্রাকচার কনসিডার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আর এই ইসেন্ট্রিসিটিটা আলাদাভাবে কনসিডার করার দরকার নাই। নেক্সট, এখানে আর তেমন কিছু নাই, জাস্ট আমরা এবার এক্সেলে চলে আসব। প্রথমে এক্সেল আসার পরে এখানে আপনি চলে আসবেন মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম এনি হাইট। এখানে উইন্ডের ডাইরেকশন আপনি নর্মাল ধরে নিলেন, কোনো সমস্যা নেই। উইন্ডের স্পিড এটা আমরা পেয়েছিলাম 61.4, তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা মাইল পার আওয়ারে ক্যালকুলেট করতে চাই, এটা হয়ে যাবে 61.4 ইন্টু 2.24, 137, বা এখানে আমরা 138 মাইল পার আওয়ার ধরতে পারি। এরপর এক্সপোজার ক্যাটাগরি, আচ্ছা বিল্ডিং এর ক্লাসিফিকেশন এটা 2, ঠিক আছে। যদি আপনার ক্লাসিফিকেশন অন্য কিছু হয় সেটা আপনি এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবেন। এক্সপোজার ক্যাটাগরি আমি প্রথমে বলেছি যে এখানে আমাদের ইডেবজে এ বলতে কোনো ক্যাটাগরি নেই, আমাদের যেটা এ সেটা এখানে আমাদেরকে বি হিসেবে কনসিডার করতে হবে। রিজ হাইট এবং এই হাইট এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আপনি দেখেন যদি আপনার স্ট্রাকচারটা এমন হয়, আমি এখানে আসলে আমি কি বোঝাতে দিয়েছি সেটা একটু এখানে ক্লিয়ার করি। ধরেন এটা আমার বিল্ডিং, দুই রকম হইতে পারে, যেটা আমাদের ট্রেডিশনাল বিল্ডিং এভাবেই শেষ হয়, বাট কিছু কিছু বিল্ডিং আমরা আর্চ রুফ দিয়ে থাকি বা স্লোপ দিয়ে থাকি, এইভাবে করে থাকি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখানে দিয়েছি। এখানে আমাদের এই যে ফ্লোরটা যেখানে কমপ্লিট হচ্ছে, হ্যাঁ এখানে আমাদের ফ্লোরটা কিন্তু কমপ্লিট। তাহলে এখানে টপ থেকে আমার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যে হাইট সেটাকে আমরা বলবো ইভ হাইট। বাট যদি আমার স্ট্রাকচারে এমন করে স্লোপ দেওয়া থাকে, অর্থাৎ আর্চ রুফ বা স্লোপ রুফ যদি আমরা করি, সেই ক্ষেত্রে এই দুইটা স্লোপ যেখানে গিয়ে মিলিত হয়েছে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হাইটটাকে আমরা বলবো রিজের হাইট। ওকে, এখন আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু কোনো আর্চ রুফ বা স্লোপ রুফ এখানে নাই আমাদের স্ট্রাকচারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য রিজ হাইট যা, ইভ হাইটও তা। এখন এই ভ্যালুটা এখানে আমরা ফিটে নিতে যাচ্ছি, আমরা এই ভ্যালুটা নিতে যাচ্ছি ফিটে। তাহলে আমরা এখানে একটু দেখবো যে ডিফাইন, সরি আমরা এখানে এডিটে চলে যাই, এডিট স্টোরেজ অ্যান্ড গ্রিড সিস্টেম। এখানে মডিফাই স্ল্যাশ টু স্টোরি ডাটাতে আমি চলে গেলাম। এখানে আমাদের বিল্ডিং এর টোটাল হাইট 72.2, কিন্তু এখানে বেস থেকে আমার এই হাইটটা এখানে ধরা আছে কত, 8 ফিট। এখানে বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই হাইটটা ধরা আছে 8 ফিট। তার মানে মাটির উপরে আমার এই বিল্ডিং এর হাইট, বেস স্ট্রাকচারের হাইট হচ্ছে অ্যাকচুয়ালি কত, আমার এখানে উইন্ডোর ক্ষেত্রে ভ্যালুটা লাগবে মাটির উপরে কতটুকু আছে বা পিএল থেকে কতটুকু আছে। তাহলে 72.5 থেকে আমি 8 ফিট যদি বাদ দেই, তাহলে আমি এখানে 72.5 থেকে আমি এখানে 8 ফিট বাদ দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি ধরেন এখানে 64.5 ফিট। তাহলে আমি এখানে সেটাই নিতে যাচ্ছি, 64.5 ফিট। তাহলে ইভের হাইটটাও আমাদের জন্য সিমিলার, এটা আমরা নিয়ে নিলাম। বিল্ডিং এর উইডথ কত এবং বিল্ডিং এর লেন্থ কত, এটা আমরা একটু আগে বুঝিয়েছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে বি কত এবং এল কত সেটা আপনাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে অটোক্যাড ফ্লোর প্ল্যানে চলে গেলাম। এখানে আমাদের যদি প্রথম আমরা এক্স ডাইরেকশনের জন্য কনসিডার করি, তাহলে আমাদেরকে বি নিতে হবে কত, 72.6 ইঞ্চি। ওকে, বা আপনি 7 ইঞ্চিও নিতে পারেন। এবং এল নিতে হবে আমাদেরকে 101.10 ইঞ্চি, সরি 101 ফিট 10 ইঞ্চি। তাহলে আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি
আমি এটা ভুল নিচ্ছি নাকি ঠিক নিচ্ছি সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, অর্থাৎ এক্সেল ইনপুটটা আমরা ঠিক দিচ্ছি কিনা। আমি এখানে প্রথমে উইডথ বরাবর নিচ্ছি 72.6 72 ফিট 6 ইঞ্চি, সরি, তাহলে 72 ফিট 6 ইঞ্চিকে আমরা লিখতে পারি কিভাবে, 72.5 ফিট, এবং লেন্থ কত পেয়েছি, 101 ফিট 10 ইঞ্চি ছিল, তার মানে 101.83। এখন দেখেন এখানে এল এবং বি আমরা যেটা চাচ্ছিলাম সেটা আসছে কিনা, সেটা কিন্তু এখানে আসা নেই। অর্থাৎ একটু আগে বললাম যে আপনি আসলে ইনপুটটা ঠিক দিলাম নাকি ভুল দিলাম সেটা আপনি বুঝতে পারবেন এই এখানে এল এবং বি হিসেবে এই এক্সেলটা কাকে কনসিডার করছে। আমার এখানে বি হিসেবে দরকার ছিল 72 ফিট 5 ইঞ্চি, সরি 72 ফিট 6 ইঞ্চি বা 72.5 ফিট, কিন্তু আমি এখানে পাচ্ছি কত, 101.83। তার মানে আমি এখানে ইনপুটটা ভুল দিয়েছি, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে 101.83। এখানে আমরা ইনপুট দিব, আর এখানে আমরা ইনপুট দিব কত, 72.5। তাহলে দেখেন আমরা যেটাকে বি হিসেবে চাচ্ছিলাম অর্থাৎ 72 ফিট 6 ইঞ্চি বা 72.5 ফিট, সেটাকে আমরা এখানে কার জায়গায় পেয়ে গেলাম, বি এর জায়গাতে পেয়ে গেলাম, আর এটাকে আমরা পেয়ে গেলাম কত, এল এর জায়গায়। তাহলে দেখেন এই জিনিসটা এখন ঠিকঠাক আছে। এখন রুফের টাইপ আমাদেরকে বসাতে হবে গ্যাবেল নাকি মনোস্লোপ, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এখানে নেব মনোস্লোপ। টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর KZT, এই ভ্যালুটা আমরা রাখবো এখানে 1, আমাদের কোডের রিকমেন্ডেড ভ্যালু। আর যদি আপনি এটা ক্যালকুলেট করতে চান তাহলে এখানে যে ইকুয়েশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা ধরে আপনি ক্যালকুলেট করতে পারবেন। ডাইরেকশনাল ফ্যাক্টর একটু আগে আমরা ডিসকাস করলাম, এটা আমরা নিব 0.85। এনক্লোজ কিনা, আমাদের স্ট্রাকচারটা কি এনক্লোজ নাকি পার্শিয়ালি এনক্লোজ নাকি নট এনক্লোজ, এটা বুঝতে গেলে আপনি জাস্ট গুগলে সার্চ দিতে পারেন এইভাবে, এনক্লোজ ভার্সেস enclosed versus partially enclosed building। এটা আপনি এখানে জাস্ট ইমেজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে এই যে স্ট্রাকচারটা আপনি দেখছেন, এটা ডেফিনেটলি পার্শিয়ালি এনক্লোজ, কারণ এটা দুইটা পাশে কি ওপেন আছে। এটা যদি আপনি কনসিডার করেন এটা ডেফিনেটলি ফুললি এনক্লোজড, এটাও পার্শিয়ালি এনক্লোজড, এটাও পার্শিয়ালি এনক্লোজড। এখন যেহেতু আমরা এখানে একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করছি এবং চারপাশেই যেহেতু এখানে ব্রিক ওয়াল থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা ডেফিনেটলি আমরা কনসিডার করব কি হিসেবে, এনক্লোজ স্ট্রাকচার হিসেবে। তাহলে আমি এখানে এনক্লোজ হিসেবে কি দিয়ে দিলাম, ইএস দিয়ে দিলাম। যদি আপনার স্ট্রাকচারটা পার্শিয়ালি এনক্লোজড হয় বা নট এনক্লোজড হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করতে পারেন। হারিকেন রিজিয়নে কিনা আমাদের স্ট্রাকচারটা শহর এলাকা এবং এখানে এটা হারিকেন রিজিয়ন না, সেহেতু আমি এখান থেকে এন নিয়ে নিয়েছি, এন এর মিনিং হচ্ছে নো। আচ্ছা, ড্যাম্পিং রেশিও এই ভ্যালুটা আমরা নিব 5% আমাদের কোড অনুযায়ী। সিটি এর ভ্যালু, এই সিটি এর ভ্যালুটা আমাদেরকে আমরা যে আর্থওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন করেছিলাম সেখানে আমরা দেখেছি 0.0466, তাহলে এই ভ্যালুটাই আমরা এখানে দিয়ে দেব। এখন এখানে আমরা এই ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পরেই মূলত এই এক্সেলটা আমাদের জন্য এখানে যা ক্যালকুলেট করছে তা হচ্ছে গাছ ফ্যাক্টর 1 নম্বরে। এটা ঠিক আছে কি ঠিক না সেটা আমি একটু পরে ডিসকাস করছি। জাস্ট ইনিশিয়ালি আমি এখানে দেখতে পাচ্ছি যে গাছ ফ্যাক্টরের ভ্যালুটা সে ক্যালকুলেট করেছে 0.86 1 নাম্বার। এরপরে সে এখানে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য ভ্যালুটা 0.80 ঠিকঠাক থাকবে, লিওয়ার্ড ওয়ালের জন্য সে ক্যালকুলেট করেছে 0.42। বাট আসলে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই এক্সেলটা বলছে আমাদের স্ট্রাকচারটা ফ্লেক্সিবল স্ট্রাকচার, তার মানে সে এখানে বলতে চাচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা 1 এর থেকে কম, কারণ এই এক্সেলটা তৈরি করা হয়েছে এইচ এর ভ্যালুটা ফিটে রেখে। আমি আগেও বলেছি এসিআই কোডে এই ভ্যালুটা বা আমাদের যে ইকুয়েশনটা ছিল টি ইকুয়াল টু সিটি এইচ এন টু দি পাওয়ার এম, এখানে তারা এইচ এর ভ্যালুটা কনসিডার করেছে ফিটে, বাট আমাদের কোড এটাকে কনসিডার করছে মিটারে। তাহলে সেই ক্ষেত্রে তাদের টাইম পিরিয়ডের সাথে আমাদের টাইম পিরিয়ডটা কিন্তু মিলবে না। আমাদেরকে এখানে টাইম পিরিয়ডটা ম্যানুয়ালি কি করে দিতে হবে, আমাদেরকে টাইম পিরিয়ডটা ম্যানুয়ালি এডিট করে দিতে হবে। আমরা নিচের দিকে চলে আসবো, এখানে দেখেন সে টাইম পিরিয়ড ক্যালকুলেট করছে 1.06, কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের স্ট্রাকচারের জন্য টাইম পিরিয়ড 0.62। এই যে আমরা এখানে ডিফাইন করেছি আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য, সেখান থেকে আমরা দেখতে পারি যে আমরা এটাকে রেখেছি কত 0.62। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনপ্রোটেক্ট শীট আমরা করে নিব। এরপর আমরা এখানে প্রয়োজনীয় এডিটটা করতে পারবো। আমরা এখানে দিয়ে দিলাম 0.62। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখেন যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু আমাদের সাথে মিলে যাবে। একটু আগে আমরা এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য দেখেছি আমাদের স্ট্রাকচারটা রিজিড, এখন কিন্তু এখানে বলছে এটা রিজিড স্ট্রাকচার, ওকে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা এখানে ক্যালকুলেট করছে 1.6, ওকে। তাহলে সেই অনুযায়ী গাছ ফ্যাক্টরটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আপনি 0.843ও ধরতে পারেন, অথবা আমাদের কোডে যেটা বলেছে যে
রিজিড স্ট্রাকচারের জন্য ভ্যালুটা 0.85, সেটা ধরে আপনি স্ট্রাকচারকে অ্যানালাইসিস করতে পারেন। দেন এখানে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেটা আমরা জাস্ট একটু মার্ক করে নিচ্ছি। এখন আমরা চলে যাব ইট্যাবসে। ডিফাইন লোড প্যাটার্ন, আমরা উইন্ড এক্সে চলে যাচ্ছি, মডিফাই ল্যাটারাল লোড। এখানে আমরা ইউজার স্পেসিফাইড দিয়ে দিব, উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.8 ঠিকঠাক। লিভ ওয়ার্ড কোএফিসিয়েন্ট আমরা পেয়েছি 0.42, অর্থাৎ ইন্টারপোলেশনটা আপনাকে আর করতে হচ্ছে না, এটা এক্সেলই করে দিবে। এবং এখানে আমরা কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু ইনপুট দিব না, যেহেতু এখানে এইটা নিচ থেকে লিখে রেখেছে লিভ ওয়ার্ড কোএফিসিয়েন্ট। আচ্ছা, এই পোর্শনটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, এটা শেষ করে আসি। উইন্ডের স্পিড আমরা এখানে নিয়েছিলাম 61.4 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে আমরা এটা 138 ধরে নিই মাইল পার আওয়ার, ইউনিটটা মাইল পার আওয়ার। এক্সপোজার টাইপ আমরা এখানে ধরে নিব বি, ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর 1, গাস ফ্যাক্টর 0.85, ডাইরেকশনালিটি ফ্যাক্টর 0.85। প্রত্যেকটা বিষয় আমরা ডিসকাস করেছি, সো এখানে আমরা সময় নষ্ট করব না। বটম স্টোরি আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিব এবং টপ স্টোরি দিয়ে দিব 8, মানে স্টোরি 8। এবং আমি একটু আগেও বলেছি আপনার এখানে বটম স্টোরি হবে গ্রাউন্ড ফ্লোর থেকে বা পিএল থেকে। ওকে, ইনক্লুড প্যারাপেট আমরা এখানে 3 ফিট প্যারাপেটেবলের হাইট দিয়ে দিচ্ছি রুফে। এখন আসেন উইন্ডের এক্সপোজার যে প্যারামিটার সেটা আমরা যদি একটু দেখি। মডিফাইতে যদি যাই, এক্স ডাইরেকশনের জন্য আমরা এখানে রাখবো 0 ডিগ্রি। এখানে আমরা 4টা কেস, আপনি যদি এখানে 554 খুব সম্ভবত 554 না 554 না 574 এখানে আপনি 4টা কেস দেখতে পারবেন। এখানে ওনারা 4টা কেস কি করেছে, ইনক্লুড করেছে, এখানেও আপনি জিনিসটা পাবেন। এই যে এখানে 4টা কেস ওনারা রেখেছে, এইখান থেকে দেখবেন আপনি, এটা পিডিএফ এর পেজ নাম্বার 3155-তে পাবেন। এখানে 4টা কেস ওনারা রেখেছেন, বাট আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এই 4টা কেসের জন্য আমরা চাইলে আমরা যদি স্পেসিফিক ভাবে বলতে পারতাম যে উইন্ডটা কোন ডাইরেকশন থেকে আমাদের স্ট্রাকচারে প্রবেশ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে কেস 1, কেস 2, কেস 3, কেস 4 এভাবে সিলেক্ট করতে পারতাম। বাট আমরা যেহেতু জিনিসটা স্পেসিফিক ভাবে বলতে পারছি না, আমরা এখানে ধরে নিব ক্রিয়েট অল সেট। এখন আছেন ইসেন্ট্রিসিটি রেশিও, আমরা এখানে ইসেন্ট্রিসিটি রেশিও 0.15 ধরে আগাবো। ইসেন্ট্রিসিটি রেশিও আপনি কিভাবে ক্যালকুলেট করতে পারেন সেটা আমি আমার 7 স্টোরি বিল্ডিং ডিজাইনে ক্লিয়ারলি দেখিয়েছি। এখানে আমি 0.15 ধরে নিয়ে আগাবো। ওকে, আমরা এখানে ওই আমাদের আগের যে টিউটোরিয়াল সেখানে আপনি দেখবেন যে আমি একটা এক্সেল শিটও প্রোভাইড করেছি, সেখানে আমি দেখিয়েছি যে এক্সেল শিট ইউজ করে, এই যে এক্সেল শিটটা ইসেন্ট্রিসিটি রেশিও ক্যালকুলেশন, এই এক্সেল শিট ইউজ করে কিভাবে আপনি আপনার স্ট্রাকচারের জন্য ইসেন্ট্রিসিটি রেশিওটা ক্যালকুলেট করতে পারেন। ওকে, আমরা এই টিউটোরিয়াল আর এটা নিয়ে সময় নষ্ট করব না, আমরা এটা ধরে নিচ্ছি 0.15 বা 15%। বাট আপনি যদি কোনো কারণে ক্যালকুলেট করে দেখেন যে আপনার স্ট্রাকচারের জন্য ইসেন্ট্রিসিটি রেশিওটা 0.15 এর থেকে বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্ট্রাকচারের যে ফ্রেমিং সিস্টেম সেটাকে অবশ্যই মডিফাই করে ইসেন্ট্রিসিটি রেশিওর ভ্যালুটা 15% এর নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর যদি এটা 0.15 বা 15% এর মধ্যে থাকে, তাহলে সেই ক্যালকুলেট করা ভ্যালুটাই আপনি এখানে কি দিয়ে দিবেন, ইনপুট দিয়ে দিবেন। ওকে, আর তো এই স্ট্রাকচারের জন্য ইসেন্ট্রিসিটি রেশিওটা সামহাও 15% এর মধ্যেই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি 0.15 এবং আমি এখান থেকে রেখে দিলাম ক্রিয়েট অল সেট। ওকে, আচ্ছা, তবে আর আমি এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এবার উইন্ড ওয়াইতে চলে যাব, মডিফাই ল্যাটারাল লোড। তো এক্সেল থেকে আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে নর্মাল যেটাকে রেখেছি সেটাকে আমরা প্যারালাল করে দিব ড্রপ ডাউন মেনু থেকে। এখন দেখেন এখানে উইন্ড ওয়ার্ড ওয়াল এটা তো 0.80 ঠিক থাকবে, লিভ ওয়ার্ড ওয়াল এটা এখন হয়ে গিয়েছে 0.5, একটু আগে এটা 0.42 ছিল, এবং এই ভ্যালুটা একটু আগে মেবি 0.84 বা সামথিং এরকম কিছু ছিল, বাট এখন পাচ্ছি আমরা 0.834। এটা আপনি 0.85 হিসেবে কি ক্যালকুলেট করাটা ওয়াইস বিএনবিসি 2020 অনুযায়ী এটা আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে এটাতে যাব, এখানে 0.8, 0.5 ঠিকঠাক। এখানে উইন্ডের ডাইরেকশন যেহেতু এটা ওয়াই এর জন্য করছি, এখানে আমরা করে দিব 90 ডিগ্রি। ওকেতে ক্লিক করলাম। এটা আমরা একটু আগে যেমনটা বললাম ক্রিয়েট অল সেট রাখবো, এবং এখানে আমরা রাখছি 0.15। এটা আমরা এখানে করে দিচ্ছি 138। এক্সপোজার টাইপ এটা বি, ইম্পর্টেন্স ফ্যাক্টর ওকে, এগুলো সব যেমনটা আছে তেমনটা থাকবে। এখান থেকে আপনি করে দিবেন গ্রাউন্ড ফ্লোর থেকে স্টোরি 8, ইনক্লুড প্যারাপেট দিয়ে দিবেন, এখানে আপনি দিয়ে দিবেন 3 ফিট বা 3.5 ফিট, আপনি যত ফিট প্যারাপেট রাখতে চান। এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এটা যেন 90 ডিগ্রি ডেফিনেটলি আমরা করি।
আবার বাকি ভ্যালুগুলো কি করে দিবে, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন আপনি যদি মনে করেন যে সবসময় এই গাছ ফ্যাক্টরের ভ্যালুটি স্পেসিফিক থাকবে, এমনটা কিন্তু না। যদি আপনার স্ট্রাকচারটা কোনো কারণে রিজিড স্ট্রাকচার হয়, সরি সেমি রিজিড স্ট্রাকচার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এই ভ্যালুটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। গাছ ফ্যাক্টরের ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যখন এটা সেমি রিজিড স্ট্রাকচার হয়ে যাবে। ধরেন আমি যদি এখানে ইনপুট দেই টাইম পিরিয়ড, আমি কথার কথা এখানে আমার স্ট্রাকচারটা যদি আরো উঁচু হয়, ধরেন এটা 1.2 আমার টাইম পিরিয়ড, তখন স্ট্রাকচারটা কিন্তু কি হয়ে যাবে, ফ্লেক্সিবল স্ট্রাকচার হয়ে যাবে, এবং গাছ ফ্যাক্টরের ভ্যালুটাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা 0.85 থেকে 0.86 এ আসতে আসতে এখানে হিউজ রকমের একটা কি স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মধ্যে ভ্যালুর একটা ডিফারেন্স আসবে, যদিও এটা জাস্ট 0.01 এর ডিফারেন্স। তো আপনাকে জিনিসটা অবশ্যই ক্যালকুলেট করেই তারপর কি করতে হবে, ইনপুট দিতে হবে। আমাদের স্ট্রাকচারটা যেহেতু রিজিড স্ট্রাকচার, এখানে কোনো সমস্যা নেই, এখানে আমরা বাই ডিফল্ট ভ্যালুগুলো রাখলাম, এখান থেকে জাস্ট সামান্য কিছু ভ্যালু বা আমরা চেঞ্জ করলাম। এবার আমরা এখানে ওকেতে ক্লিক করে বেরিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা আমাদের স্ট্রাকচারে উইন্ডোডের ক্যালকুলেশন এবং উইন্ডোড ডিফাইন করা শেষ করলাম। আগামী পর্বে আমরা আমাদের স্ট্রাকচারে যাবতীয় ওয়াল লোড, পার্টিশন, ওয়াল লোড, ফ্লোর ফিনিশ এবং বিভিন্ন রকমের যে লাইভ লোডগুলো আছে সেটা আমাদের স্ট্রাকচারে ইনপুট দিব। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।